কি ছিল? প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয় নিগমন করতে দেয়া ছিল কিছু অনুমিতির। কি অনুমিতি গুলো কি ছিল? একটা দেখি, দেখুন একটা। প্রিয়াঙ্কা, একটা অনুমিতি বলো কি ছিল? অয়ং হিমালয়ः সর্বোন্নতত্বাৎ। অয়ম হিমালয়ः সর্বোন্নতত্বাৎ। এটার প্রতিজ্ঞা কি? অয়ং হিমালয়ः অয়ম হিমালয়ः হেতু সর্বোন্নতত্বাৎ। সর্বোন্নতত্বাৎ। উদাহরণ বাক্য। যত্র যত্র হিমালয়ত্যাভাবः হুম, তত্র তত্র সর্বোন্নতত্বাভাবः, মানে অভাবः। ঠিক। যথা ইয়- কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, যত্র যত্র হিমালয়ত্বাভাবः তত্র তত্র সর্বোন্নতত্বাভাবः যথা যথা কাঞ্চনজঙ্ঘা, তাই তো? কাঞ্চনজঙ্ঘা। এটা কি ধরনের ব্যক্তি হলো? ব্যতিরেক ব্যক্তি। অন্যায় ব্যক্তি হবে না? না, হবে না। কেন হবে না? কারণ যেখানে যেখানে সর্বোন্নত থাকবে সেখানে সেখানে হিমালয় তো থাকবে এমন নাও হতে পারে। মানে সেটা তো ভেবে বলো। মানে হবে না ঠিকই, অন্যায় ব্যক্তি হবে না ঠিকই, কেন হবে না সেটা ঠিক ক্লিয়ার হলো না। দেখো, সর্বোন্নত জগতে কে? একমাত্র হিমালয়। হিমালয়। হ্যাঁ, হ্যাঁ। এবার আমি যদি বলি যে যত্র যত্র সর্বোন্নতত্বম তত্র তত্র হিমালয়ত্বম, মানে যেটা যে যে সর্বোন্নত সে সে হিমালয়, ঠিক আছে? হ্যাঁ। এইবার এখানে পক্ষ কে? অয়ম অয়ম পক্ষ। অয়ম হিমালয়। মানে এই পুরো দৃশ্যমান পদার্থ, সামনে যেটা যাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ। সর্বোন্ন সেটা সেটা খেয়ে হিমালয়, সেটা হ্যাঁ। হচ্ছে হিমালয় বস্তুত। এখন সে ছাড়া জগতে আর তো সর্বোন্নত কেউ নেই, হিমালয়ই হ্যাঁ। একমাত্র সব থেকে উন্নত। সব থেকে উন্নত মানে সব থেকে উচ্চতা বিশিষ্ট। এখন তাহলে যদি অন্যায় ব্যক্তিটা এমন করি যে যেটা যেটা সর্বোন্নত সেটা সেটাই হিমালয়, হিমালয়। তার উদাহরণ কি হবে? তার উদাহরণ তো কিছু হবে না, তাই না? হুম। হিমালয়ত্ব তো এই সামনে যেটা যাকে দেখতে পাচ্ছি তদ ব্যতিরিক্ত আর কোথাও নেই। হিমালয়ত্ব, হিমালয়ত্ব কেবলমাত্র হিমালয়েই থাকবে। সর্বোন্নতত্ব, সেও কেবলমাত্র হিমালয়েই থাকবে। তাই অন্যয় ব্যক্তির আর কোনো উদাহরণ না হওয়ার কারণে এটা অন্যয় ব্যক্তি এখানে নেই, কেবলমাত্র ব্যতিরেক ব্যক্তিই আছে। তাই এই লিঙ্গটাকে আমরা কি বলবো? কেবল ব্যতিরেকে। কেবল ব্যতিরেকী। এই লিঙ্গটা হলো কেবল ব্যতিরেকী লিঙ্গ। তাহলে এর উপনয় বাক্যটা কেমন হবে? ন চ অয়ম হিমালয় নচা। হিমালয় হুম, হিমালয় হিমালয়ত্বাভাব ব্যাপকীভূত অভাব ব্যাপকীভূত সর্বোন্নতত্বাভাববান। সর্বোন্নতত্বাভাববান। হ্যাঁ, ব্যাস, এটা হয়ে গেল উপনয়। নিগমন তাহলে। নিগমন সর্বোন্নতত্বাভাব অভাবত্বাৎ হ্যাঁ, অয়ম হিমালয়ত্বাভাববান ন। ঠিক। সর্বোন্নতত্বাভাব অভাবত্বাৎ অয়ম হিমালয়ত্বাভাববান ন। ঠিক। এই যে ঠিক হয়েছে। এই যে আমরা এটা লিখলাম প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয় নিগমন, এর বাইরে এর থেকে অন্যরকম কারো হয়েছে কি? এমন কেউ আছেন যার এর এর থেকে অন্যরকম হয়েছে কিছু?
বলছি এই উপনয় বাক্যটা যেটা আছে, এই হ্যাঁ নচ অয়ম, এই অয়মটা কি লেখা যাবে না? হ্যাঁ, লিখে যাবে তো, ও নচ অয়ন আচ্ছা, লেখা ঠিক আছে, হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক। আরেকটা আমরা করে দেখাই। এরপরের অনুমিতি কি ছিল? आपः पृथिव्यादि भिन्नाः स्नेहात्। आपः पृथिव्यादि भिन्नाः। পৃথিব্যাদি ভিন্না মানে কি? পৃথিব্যাদি ভেদবন্তঃ, ভেদবন্তঃ হবে। वत्यः। পৃথিব্যাদি ভেদবত্যঃ, ঠিক আছে। কেন না? স্নেহাত, স্নেহ নামক গুণ একমাত্র কোথায় থাকে? জলে থাকে। হ্যাঁ, স্নেহ আর কোথাও থাকে না, জল ছাড়া আর কোথাও থাকে না। তার মানে জলকে স্নেহ নামক গুণের দ্বারা আমরা অন্যান্য পদার্থের থেকে কি করতে পারি? পৃথক করতে পারি, তাই তো? আচ্ছা, এইটা অন্য কেউ একজন বলুন। এটা সোমা ম্যাডাম বলুন, আপনি এখানে এটা কি করেছেন? প্রতিজ্ঞা বাক্য কি? আমি তো চেষ্টা করছি। আপহ হ্যাঁ, পৃথিবী ভিন্ন। এটা হচ্ছে প্রতিজ্ঞা বাক্য, তাই তো? শোনা ভিন্ন যাচ্ছে না? হ্যাঁ, আপহ পৃথিব্যাদি ভেদবত্যঃ অথবা পৃথিব্যাদি ভিন্নাঃ, ঠিক হ্যাঁ আছে, এটা হচ্ছে প্রতিজ্ঞা বাক্য। হেতু বাক্য কি হবে? স্যার, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, হেতু হচ্ছে স্নেহত্বাৎ। স্নেহত্বাৎ বললে হবে না, স্নেহবত্বাৎ অথবা স্নেহাৎ। আচ্ছা, স্নেহাৎ বলা যেতে পারে অথবা স্নেহবত্বাৎ বলা যেতে পারে। স্নেহবত্বাৎ। প্রতিজ্ঞা হেতু তো দেখতেই পাওয়া যাচ্ছে এখানে, যা যেরকম আছে সেরকমই। উদাহরণ বাক্য কি হবে? উদাহরণ মানে কিন্তু হয় অন্যয় ব্যক্তির উদাহরণ, নয়তো ব্যতিরেক ব্যক্তির উদাহরণ। তো প্রথমে অন্যয় ব্যক্তি করুন। অন্যয় ব্যক্তির আকারটা কেমন হবে? यत्र यत्र पृथिव्यादि भिन्नत्व না, অন্যয় ব্যক্তি। यत्र यत्र स्नेह स्नेहत्वबत्त। স্নেহত্ববত্ত নয় তো, স্নেহবত্ত स्नेहबत्त। यत्र অথবা यत्र স্নেহ। यत्र यत्र स्नेह तत्र तत्र पृथिव्यादि भिन्नत्व। হ্যাঁ, পৃথিব্যাদি ভিন্নত্ব মানে পৃথিব্যাদি ভেদ। এবার তার উদাহরণ। यथा तेज। তেজে স্নেহ থাকে? ओ अच्छा अच्छा, सॉरी सॉरी सॉरी। यथा উদাহরণ नास्ति। হবে না। উদাহরণ সম্ভবই নয়, তাই না? হ্যাঁ কারণ হ্যাঁ, স্নেহ একমাত্র কোথায় থাকে? জলে চলে। থাকে। আর জল তো এখানে পক্ষ, তাই উদাহরণ হতে পারবে না। কেন উদাহরণ হতে পারবে না? পক্ষ কেন উদাহরণ হতে পারে না? কারণ আমরা অনুমিতিতে আগের দিন বলেছি পক্ষ কেন উদাহরণ হতে পারে না। স্নেহ একমাত্র জলেই থাকে, অন্য না কোথাও থাকে না, তাই তার উদাহরণ বাক্য আমরা দিতে পারবো না। না না, না, আমরা তো উদাহরণ পক্ষে সাধারণত জলকে উদাহরণ সন্দিগ্ধ হিসেবে হয়। ধরতে পারি, কিন্তু আমরা জলকে উদাহরণ হিসেবে ধরতে পারবো না। কেন? কারণ সে পক্ষের অন্তর্গত। এখন পক্ষ কেন ব্যাপ্তির উদাহরণ হয় না, এই প্রশ্ন আমি করেছি। পক্ষ কেন ব্যাপ্তির উদাহরণ হয় না? কারণ ওখানে সাধ্যটা সন্দিগ্ধ। ঠিক, কারণ ওখানে সাধ্যটা সন্দিগ্ধ। সন্দিগ্ধ সাধ্যবান পক্ষে আমরা তো পড়বো পরে, বারবার তো বলা হয়েছে এই কথা। সাধ্যটা পক্ষে এখনো সন্দিগ্ধ, কিন্তু ব্যাপ্তির যে উদাহরণ হবে সেখানে কিন্তু সেগুলো নিশ্চিত হতে হবে। মানে সেই দৃষ্টান্তের মধ্যে ওই হেতু বা ওই সাধ্য বা ওই হেতু ভাব অথবা ওই সাধ্যাভাবকে নিশ্চিত হতে হবে, ঠিক আছে? বেশ, তাহলে এখানে অন্যয় ব্যাপ্তি সম্ভব নয়। ব্যতিরেক ব্যাপ্তি কি হবে? यत्र यत्र पृथिव्यादि भिन्नत्व भावः। যত্র যত্র, এক মিনিট, পৃথিব্যাদি, আচ্ছা, ভিন্নত্ব আর ভেদ একই কথা, ঠিক আছে, তা আমি ভেদ লিখছি। পৃথিব্যাদি ভেদা ভাবঃ, তত্র তত্র। स्नेहत्व भाव। স্নেহত্ব নয় তো, এখানে হেতুটা স্নেহ। স্নেহা ভাব অথবা স্নেহবত্ত্বা ভাব, ঠিক আছে। स्नेहवत्व তত্র তত্র भाव। স্নেহা ভাব, যথা
যথা यथा तेज তেজঃ, যথা তেজঃ, ঠিক। উপনয় न च अयम ন চায়ম, আচ্ছা অয়ম হবে, স্ত্রীলিঙ্গ আছে, এটা তাহলে কি হবে? হ্যাঁ ইয়ং। ইয়ম, ন আচ্ছা চ ইয়ং, ইয়ম, ইয়মও হবে না কেন? বহু বচন আছে স্যার। বহু বচন আছে, তাহলে কি হবে? ইমাহা। ইমাহা, কেন? অপশব্দ নিত্য বহু বচনান্ত, তো ঠিক বহুবচন। আছে, হ্যাঁ। নচ ইমাহা, ন চ ইমাহ হ্যাঁ, পৃথিব্যাদি ভিন্নতা ভাব আচ্ছা ব্যাপক ভিন্নত্ব মানে ভেদ, পৃথিব্যাদি ভেদা ভাব, ব্যাপকীভূত না হ্যাঁ হ্যাঁ, পৃথিব্যাদি ভেদা ভাব ব্যাপকীভূত স্নেহাভাববান স্নেহাভাববতী স্নেহা ভাব পতি হবে, সত্য বত্যঃ, ঠিক। স্নেহা স্নেহাভাব ভাব বত্যঃ, নচ ইমাহ পৃথিব্যাদি ভেদা ভাব ব্যাপকীভূত স্নেহা ভাববত্যঃ। উপনয় হয়ে গেল। নিগমন কি হবে? স্নেহা স্নেহত্বত্বা ভাব স্নেহত্ব, কেন বারবার স্নেহত্ব বলছেন আপনি? এখানে স্নেহত্ব নেই তো। সরি স্নেহ, স্নেহ আছে, হয় স্নেহ নয়তো স্নেহবত্ত। স্নেহবত্ত আর স্নেহ এক কথা, ঠিক আছে। তাহলে স্নেহা ভাব, স্নেহাভাব হ্যাঁ, অভাবত্বাৎ অভাববত্বাৎ ইমাহা ইমাহা পৃথিব্যাদি পৃথিব্যাদি ভিন্ন ভেদাভাব হ্যাঁ, বত্যহ পৃথিব্যাদি ভেদা ভাব ন বত্যহ ন, তার মানে কি পৃথিব্যাদি ভেদা ভাববত্যহ না মানে কি পৃথিব্যাদি ভেদা ভাববতী, তাই তো? হ্যাঁ পৃথিব্যাদি ভেদা ভাববত্যহ ন, তার মানে পৃথিব্যাদি ভেদবতী, পৃথিব্যাদি ভেদবতী তো হবে না, পৃথিব্যাদি ভেদবত্যহ। আমাদের কি ছিল এখানে? পৃথিব্যাদি ভেদবত্যহ, এটাই ছিল সাধ্য শরীর, ঠিক আছে। বেশ, সবার বোঝা গেছে কি? মানে কারো কনফিউশন আছে বা এখানটা বোঝা যাচ্ছে না কেন এরকম হলো, এরকম আছেন কি কেউ? স্যার হ্যাঁ স্যার বলছি এখানে উদাহরণ বাক্যে তেজ নেওয়া হলো, তেজ ওই তেজটা নেওয়া যাবে কি মানে পৃথিবী আদি আদি দিয়ে আদি শব্দ দিয়ে তো পৃথিবী ছাড়া আরো মানে জল তেজ এগুলোকে সরি তেজ বায়ু প্রভৃতিকে বোঝাচ্ছে, তো মানে জল প্রভৃতি উদাহরণ হিসেবে নেওয়া যাবে কিনা তাই বলছিলাম। দেখ, চিরঞ্জিত তো, হ্যাঁ স্যার। পৃথিব্যাদি ভেদ কোথায় থাকে? পৃথিবী আদি ভেদ জলে থাকে। পৃথিব্যাদি এখানে এখানে পৃথিবী আদি বলতে জল ভিন্ন পৃথিবী বাকি আদি সবার হ্যাঁ কথা জল বলা ভিন্ন হচ্ছে। বাকি হ্যাঁ, সব পদার্থ দ্রব্য। তাহলে পৃথিব্যাদি ভেদ জলে থাকে, ঠিক আছে। হ্যাঁ পৃথিব্যাদি ভেদের অভাব কোথায় থাকে? জল ভিন্ন বাকি সব পদার্থে থাকবে। হ্যাঁ জল ভিন্ন বাকি সব পদার্থ বলতে কারা কারা হবে? পৃথিবী, তেজ, বায়ু, আকাশ, কাল, সব হবে। হ্যাঁ তো সে তারই একটা কাউকে আমরা উদাহরণ হিসেবে ধরবো, পৃথিবীকেও ধরলেও হতো, কোনো অসুবিধা ছিল না। আচ্ছা আচ্ছা হুম, ঠিক আছে। হুম, ঠিক আছে। আচ্ছা, আমরা নতুন পড়া পড়ি, বা এই এক্স্যাক্টলি এই একই ফরম্যাটে বাকিগুলো হবে, ঠিক আছে। কারো কারো কোনো অসুবিধা হয়ে থাকলে আপনারা বলবেন। সংগীতা হাত তুলেছো কেন? না দাদা ভুল করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইটা আগের দিনের পড়াটা বোঝা গেছে তো, যে পৃথিবী, স্যার হ্যাঁ আগের আগের দিনের একটু ইয়ে ছিল, সংশয় ছিল। হ্যাঁ বল। আগের দিনের যে প্রসিদ্ধ পক্ষে যেটা সমাধান হয়েছিল সেই সমাধানটা যদি আরেকবার বলে দিতেন। মানে প্রসিদ্ধি পক্ষে আহ, দুটো উঠেছিল না প্রশ্ন, একটা হচ্ছে প্রসিদ্ধি পক্ষে একটা অপ্রসিদ্ধি পক্ষে। হ্যাঁ প্রসিদ্ধি পক্ষের দুটো জায়গাতে কিভাবে অপেক্ষা যে ত্রয়োদশত্ব অবচ্ছিন্ন ভেদ এটা বলে দিলেন, সংশয় তো করে সমাধান তো করে দিলেন, কিন্তু হ্যাঁ, প্রসিদ্ধি পক্ষে যে দুটো দোষ দেখাচ্ছিলেন সেখানে কেমন করে ইয়েটা গেল, হ্যাঁ, দোষটা হবে না সেটা একবার ঠিক যদি আছে। বুঝিয়ে দেন। প্রসিদ্ধ পক্ষ কি ছিল? যে ইতর ভেদ যদি কোথাও প্রসিদ্ধ হয়,
ইতর ভেদ যদি কোথাও প্রসিদ্ধ হয়, তাহলে সেখানে যদি হেতু থেকে যায় তাহলে কোন দোষ হয়? তাহলে অন্যায় তাহলে অন্যায় ব্যক্তি উদাহরণ হয়ে যাবে। আর যদি মানে উম, প্রসিদ্ধ হয়েছে, মানে কোনো জায়গাতে ইতরভেদ প্রসিদ্ধ হয়েছে, তথাপি সেখানে হেতু যদি না থাকে, তাহলে কোন দোষ হবে? অসাধারণ হেত্যাভাস। অসাধারণ মিথ্যাভাস। এইবার এটা তখনই হবে যখন ওই ইতরভেদ কোনো একটা জায়গায় প্রসিদ্ধ হবে। ঠিক আছে? মানে পৃথিবী ছাড়া, এটা কিন্তু বুঝতে হবে যে পৃথিবী ছাড়া কোনো একটা জায়গাতে যদি ইতরভেদ প্রসিদ্ধ হয়, তবে এই দোষগুলো আসবে। এখন এখানে ইনি সিদ্ধান্ত যে দিয়েছেন সাধ্য, সেই সাধ্য যে ইতরভেদ, সেই ইতরভেদ মানে কি? সেই ইতরভেদের অর্থ কি বলা হয়েছে? ত্রয়োদশ পৃথিবী। ভেদ সমাহার, ত্রয়োদশ ভেদের সমাহার বা ভেদকূট। এখন সেই ত্রয়োদশ ভেদকূট সেটা প্রসিদ্ধ ঠিকই, সেই সমাহার প্রসিদ্ধ ঠিকই, কিন্তু সেই সমাহার কোনো একটা জায়গাতে প্রসিদ্ধ নয়। সেই সমাহারটা পৃথিবী ভিন্ন কোনো এমন কোনো একটা জায়গা নেই যেখানে কোনো একটা জায়গাতে প্রসিদ্ধ। ঠিক আছে? এখানে ব্যাপারটা কেমন বলা হচ্ছে, যে আপত্তিটা কি নিয়ে তোলা হয়েছিল, এই আপত্তিটা ভালো করে বুঝলে তবে এটা বোঝা যাবে যে ইতরভেদ, ইতরভেদ কোথায় আছে বলছেন? এই অনুমিতির মধ্যে পৃথিবীতে আছে। ঠিক আছে? পৃথিবীতে ইতরভেদ আছে। আর সেখানে কোন হেতু? হেতু কি না? গন্ধগত। গন্ধগত। গন্ধ নামক হেতুর দ্বারা। এখন এই ইতরভেদ যদি পৃথিবী ভিন্ন এক্স নামক পদার্থে থাকে, পৃথিবী ভিন্ন এক্স নামক পদার্থে ইতরভেদ আছে ধরে নিলাম আমরা, এবং সেখানে যদি হেতুও থাকে, সেখানে যদি গন্ধও থাকে, তাহলে কোন দোষ হবে বলা হয়েছিল? যে অন্যায় ব্যক্তি হয়ে অন্যায় যাবে। ব্যাপ্তি হয়ে যাবে। ঠিক, তাহলে অন্যায় ব্যাপ্তি হয়ে যাবে। এখন গ্রন্থকার বলছেন এই যে ইতর ভেদ বলে আমরা বলছি, এই ইতর ভেদটা কোনো একটা বস্তু নয়। এই মানে ইতর ভেদটা কোনো একটা এক্সট্রা পদার্থ নয়। এটা এই 1 নম্বর ভেদ, 2 নম্বর ভেদ, 3 নম্বর ভেদ, এই সব ভেদগুলোর একটা সমাহার। এই সব ভেদগুলোর একটা সমাহার, মানে 13টা ভেদের একটা সমাহার। এখন এই 13টা ভেদের সমাহার এই এক্স এর মধ্যে থাকতে পারে না। এটা সমাহার রূপে প্রসিদ্ধ ঠিকই, কিন্তু এটা এটা এক্স এর মধ্যে থাকতে পারে না। এটা একমাত্র পৃথিবীর মধ্যে থাকবে, আর অন্য কোনো পদার্থে এটা থাকতে পারে না। ঠিক আছে? বোঝা গেল কি? যেহেতু এখানে থাকতে পারে না, তাই এখানে গন্ধ থাকুক কি না থাকুক, কোনো আমাদের অন্যায় ব্যক্তির আর আপত্তি আসবে না। বোঝা গেল চিরঞ্জিত? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। আর দ্বিতীয়টা স্যার? এই ত্রয়োদশ ভেদের সমাহার, এইটা পৃথিবী ভিন্ন অন্য কোনো জায়গাতে থাকতে পারবে না। এটা কিন্তু প্রসিদ্ধ, এটা এমন নয় এটা অপ্রসিদ্ধ। কারণ সমাহার রূপে এটা প্রসিদ্ধ, কারণ এই ইতর ভেদটা কোনো একটা পদার্থ নয়, এটা 13টা ভেদের সমাহার, এই কথা বলা হচ্ছে। কিন্তু এই সমাহারটা পৃথিবী ভিন্ন অন্য কোনো পদার্থে প্রসিদ্ধ হতে পারে না, এটা কেবলমাত্র পৃথিবীতেই থাকে। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার ব্যাস। দ্বিতীয়টা ওই যে অসাধারণত্ব। আচ্ছা, আচ্ছা। একই একই তো, হ্যাঁ হ্যাঁ, একই তো। ঠিক এটা আছে। এখানে যদি প্রসিদ্ধ নয়, তাহলে যদি আমাকে কি বলে, যেখানে প্রসিদ্ধ সেখানে হেতু থাকলে অন্যায় ব্যক্তি, আর হেতু না থাকলে অসাধারণ। হ্যাঁ এখন এ তো এই এক্স এর মধ্যে প্রসিদ্ধই হলো না। হ্যাঁ এখানে মানে ইতর ভেদটা এইটা ভেদ সমাহারটা পৃথিবীতে থাকছে ঠিক আছে, কিন্তু এই এক্স এর মধ্যে থাকলো না। তাই এখানে গন্ধ থাকুক বা না থাকুক কোনো অসুবিধা হবে না। গন্ধ থাকলেও অন্যায় ব্যাপ্তি হবে না, না থাকলেও অসাধারণ হবে না, কারণ এখানে এই ভেদ সমাহারটা তো এখানে নেই। ভেদ সমাহারটা প্রসিদ্ধ, কিন্তু এখানে তো নেই। নেই বলে এখানে গন্ধ থাকলেও অন্যায় ব্যাপ্তি হবে না, আর গন্ধ না থাকলেও অসাধারণ হেতুবাদ হবে না। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা আছে? ঠিক আছে, তাহলে আমরা আগাই পরবর্তী। স্যার স্যার হ্যাঁ, হ্যাঁ, স্যার আপনি বলেছেন যে 13টার মধ্যে এখানে অভাব পদার্থের উল্লেখ নেই, প্রভাকর মীমাংসকরা যেহেতু অভাব পদার্থ স্বীকার করে না তাই এখানে উল্লেখ নেই। হ্যাঁ, এটা বলেছেন। হ্যাঁ, আমি একটা বইতে দেখলাম, এখানে লেখা আছে হ্যাঁ। যে তিনি বৈশেষিক সম্প্রদায়ের পদার্থদের সূত্রে অভাবের নাম উল্লেখ না থাকায় সেই কারণে এখানে অভাবের উল্লেখ করে। এখন এই কথাটা খুব মানে বৈশেষিক সম্প্রদায় বলেছেন, তো বৈশেষিক সূত্রে কিন্তু অভাব কথাটার উল্লেখ নেই ঠিকই, কিন্তু পরে ওই চ একটা পদ রয়েছে, যখন যেখানে পদার্থের গণনা করা হয়েছে,
তো সেই চয়ের দ্বারা প্রশস্তবাদ ভাষ্য ইত্যাদি গ্রন্থে বলা হয়েছে ওর দ্বারা অভাবের গণনা করা হয়েছে। এখন কেউ এরকম যুক্তি দিতে পারেন যে কেন অভাবের গ্রহণ করা হয়নি, এরকম যুক্তি কেউ দিতে পারেন এই যুক্তিটা, কিন্তু এটা খুব দুর্বল যুক্তি। কারণ এর থেকে বলবতী যুক্তি রয়েছে। একটা একটা কথা আছে যে ব্যাখ্যা বুদ্ধি বলাপেক্ষা, যে যার যেরকম বুদ্ধি সে সেইভাবে ব্যাখ্যা দিতে পারে, ঠিক আছে, ব্যাখ্যানতঃ বিশেষে প্রতিপত্তি। এখন কিন্তু অনেক রকম ব্যাখ্যা হতে পারে, কোন ব্যাখ্যাটাকে আমরা গ্রহণ করব সেটা কিন্তু যুক্তির যে ক্ষমতা বা বলবত্ত তার উপর ভিত্তি করছে। ওই যে যুক্তিটা দেওয়া হলো, বৈশেষিক সম্প্রদায়ে কিন্তু অভাব পদার্থকে স্বীকার করা হয়নি এমন নয়, বৈশেষিক সম্প্রদায়ে অভাব পদার্থকে স্বীকার করা হয়েছে। সূত্রকার প্রত্যক্ষত সূত্রের মধ্যে বলেননি, তিনি দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় এই ছটারই উল্লেখ করেছেন, ঠিক আছে। কিন্তু এখানে আমরা আগের দিন যে কথাটা বললাম সেটা নীলকণ্ঠী টিকাতে আছে, তর্ক সংগ্রহ দীপিকার উপরে নীলকণ্ঠী বলে একটা টিকা রয়েছে, সেই টিকাতে রয়েছে। আমার এই যুক্তিটা ভালো লেগেছে এই কারণে, কারণ এই প্রসঙ্গটা দেখতে হবে। এই প্রসঙ্গটা কি না, এই প্রসঙ্গটা ছিল অর্থাপত্তির প্রমাণান্তরত্ব খণ্ডন। অর্থাপত্তি নামক একটা প্রমাণ স্বীকার করেন কোন মীমাংসক? প্রভাকর মীমাংসক অর্থাপত্তি নামক একটি প্রমাণ স্বীকার করেছেন, ঠিক আছে। প্রভাকর মীমাংসক অর্থাপত্তি নামক একটি প্রমাণ স্বীকার করেছেন। এখন প্রভাকর মীমাংসককে বলা হচ্ছে যে দেখুন আপনার এই অর্থাপত্তি প্রমাণটা ঠিক নয়, মানে অর্থাপত্তি প্রমাণটা আলাদা কোনো প্রমাণ নয়। কেন না, অনুমিতির অন্তর্গত হয়ে যায়। কিরকম অনুমিতি? কেবল ব্যতিরেকী অনুমিতির অন্তর্গত হয়ে যায়। কেবল ব্যতিরেকী অনুমিতি তাকে বোঝাতে গিয়ে এই কথা বলা হয়েছে যে কেবল ব্যতিরেকী অনুমিতি প্রসিদ্ধ, কেবল ব্যতিরেকী লিঙ্গ প্রসিদ্ধ, যেমন পৃথিবী ইতর ভিন্না গন্ধবত্বাৎ, ঠিক আছে। এবার দেখুন প্রভাকর মীমাংসককে বোঝাতে গেলে তিনি তো প্রশ্ন করেছেন যে ইতর ভেদ কি প্রসিদ্ধ নাকি অপ্রসিদ্ধ, তাকে বোঝাতে গেলে তার ভাষায় বোঝাতে হবে। তার ভাষায় যদি আমরা অভাবকেও ধরে বোঝাই তিনি বুঝবেন না, কারণ তিনি তো অভাবকে স্বীকার করেননি। তিনি অভাব বলতে বুঝেছেন অধিকরণ স্বরূপ। অভাব মানে কোনো না কোনো অধিকরণে থাকে, সেই অধিকরণটাই ওই অভাব। তাই জন্য তার ভাষায় তাকে বোঝাতে গেলে অভাবকে ছেড়েই বোঝাতে হবে। সেই জন্য অভাবকে ছেড়ে 13টা ভেদের কথা বলা হয়েছে, 14টা ভেদের কথা বলা হয়নি। এবং এই যুক্তিটা ওই আপনি যে যুক্তিটা বললেন কোথাও কোনো না কোনো বইতে ওটা লেখা হয়েছে, তার থেকে বলবৎ, ঠিক আছে। সেই কারণে যুক্তি অনেক রকম হতে পারে, যেটা বলবতী যুক্তি আমরা সেটাকে গ্রহণ করি। প্রকরণটা এইটা ছিল সেই জন্য। বোঝা গেল কি? হ্যাঁ স্যার। ওই যে যুক্তি আছে সেটাও হতে পারে, কিন্তু তার থেকে আমার মনে হয় এটা বেশি যুক্তিযুক্ত। আচ্ছা, তারপরে আমরা আসি। আর কারো কোনো প্রশ্ন আছে? দেখুন তারপরে বলছেন পক্ষ সপক্ষ এবং বিপক্ষ তার লক্ষণ করেছেন। পক্ষ মানে কি আমরা আগে পড়েছি। পক্ষ মানে কি না, সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ। সন্দিগ্ধ, সন্দিগ্ধ মানে, সন্দিগ্ধ মানে কি? যেখানে সন্দেহ আছে। বিষয়যুক্ত। হ্যাঁ, সন্দেহের বিষয়ীভূত, যদ বিষয়ক সন্দেহ রয়েছে সে হচ্ছে সন্দিগ্ধ। কে? সে সাধ্য। সাধ্যটা যেখানে সন্দিগ্ধ, মানে সন্দিগ্ধ যে সন্দেহের বিষয়ীভূত যে সাধ্য, সেইরূপ সাধ্য বিশিষ্ট যে সে হচ্ছে পক্ষ। মানে যে যেখানে সাধ্যটা এখনো পর্যন্ত সন্দেহ বিষয়ীভূত সে হয় পক্ষ। যথা ধূমবত্বে হেতৌ পর্বতঃ। ধূমবত্বে হেতৌ মানে ধূমকে হেতু হিসেবে ধরলে সেখানে পর্বত হয়ে যায় কি পক্ষ। কেন? কারণ ধূমের দ্বারা, ধূম কার হেতু হয়? হেতু মানে এখানে জ্ঞাপক। ধূম কার জ্ঞাপক হয়? কোন সাধ্যের জ্ঞাপক হয়? বন্যী। বহ্নির। এখন ধূম যখন হেতু হবে তখন বহ্নি সেই পর্বতে সংশয়ীভূত। আমরা বহ্নিকে দেখতে পাচ্ছি না, অথচ আমরা বলছি পর্বতঃ বহ্নিমান। সংশয়ীভূত বহ্নির অধিকরণ রূপে পর্বতকে আমরা বলছি, তাই ওই পর্বত হয়ে যায় পক্ষ। সন্দিগ্ধ সাধ্যের যে অধিকরণ তাকে বলা হয় পক্ষ, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা পরের বাক্যগুলোতে আসছি, কিন্তু এইখানে একটা কথা বলার আছে যেটা উনি দীপিকাতে বলেছেন। বলছি
দেখুন, আমরা কি বললাম? পক্ষ কাকে বলে? সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ। সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ। একজন ব্যক্তি পর্বতের কাছে গেছে, ঠিক আছে, পর্বতের কাছে গেছে, গিয়ে পর্বতে পর্বতে ধূম দেখতে পাচ্ছে, পর্বতে বহ্নিও দেখতে পাচ্ছে। তাহলে সেই ব্যক্তির পর্বতে কি আহ বহ্নির সংশয় আছে? না। নেই, কারণ পর্বতে সে বহ্নিকেও দেখতে পাচ্ছে, তাই পর্বতে বহ্নির সংশয় নেই। কিন্তু তারপর তার ইচ্ছা হলো যে আমি এই পর্বতে ধূমের দ্বারা বহ্নির অনুমিতি করব, এই পর্বতে ধূমের দ্বারা বহ্নির অনুমিতি করব। দিয়ে তিনি অনুমিতি বাক্যটা বললেন, পর্বতঃ অয়ম পর্বতঃ বহ্নিমান ধূমাৎ, বহ্নিমান ধূমাৎ। এই অনুমিতি বাক্যের পূর্বে কিন্তু তিনি পর্বতে বহ্নিকে দেখতে পেয়েছেন। বহ্নি সেখানে তার সংশয়ীভূত নয় পর্বতে, ঠিক আছে, প্রত্যক্ষ করেছেন বহ্নিকে। তারপরে তিনি অনুমিতি করছেন পর্বতঃ বহ্নিমান, মানে ইচ্ছা হয়েছে অনুমিতি করব, অনুমিৎসা হয়েছে, সিসাধৈষা হয়েছে, তাই পর্বতঃ বহ্নিমান এরকম অনুমিতি করলেন। এখন এই যখন অনুমিতি করছেন, এখানে তো এই পর্বতকে আমরা পক্ষ বলতে পারবো আমাদের উক্ত পক্ষের লক্ষণ অনুসারে? না। বলতে পারবো না, কারণ পর্বতে বর্ণিত সংশয়ীভূত নয়। তিনি যে মুহূর্তে অনুমিতি করছেন সেখানে পর্বতে বর্ণিত সন্দেহের বিষয়ই নয়, নিশ্চিত হয়ে আছে, তিনি ইচ্ছার দ্বারা অনুমিতি করছেন। তাহলে এই পর্বত তো কখনোই পক্ষ হতে পারে না। কেন? কারণ পক্ষ মানে সন্দিগ্ধ সাধ্যবান, যে এখানে যে সাধ্য হয়েছে বন্যী সে তো সন্দিগ্ধ নয়, সে তো নিশ্চিত, ঠিক আছে। সেরকমই আহ গ্রন্থকার যেটা এখানে বলেছেন সেটা এরকম যে ননু শ্রবণান্তর ভাবি মননস্থলে অব্যাপ্তি তত্র বেদবাক্যৈঃ আত্মনঃ নিশ্চিতত্বেন সন্দেহাভাবাৎ কিঞ্চ প্রত্যক্ষেপি বহ্নৌ যত্র ইচ্ছয়া অনুমিতিঃ তত্র অব্যাপ্তিঃ। এই যে যে কথাটা আমরা এক্ষুনি বললাম সেটা এখানে বলেছেন। প্রত্যক্ষেপি বহ্নৌ মানে বন্যী প্রত্যক্ষ হলে পরে, বন্যী প্রত্যক্ষ হয়ে গেলে পরে, যত্র মানে যেখানে ইচ্ছয়া অনুমিতি, ইচ্ছার ফলে যদি অনুমিতি হয়, এই যে পর্বতঃ বহ্নিমান ধূমাৎ, সেখানে অব্যাপ্তি, সেখানে অব্যাপ্তি হয়ে যায়। কোন লক্ষণের অব্যাপ্তি হয়? পক্ষের কার লক্ষণে। হ্যাঁ, পক্ষের লক্ষণের অব্যাপ্তি হয়। এই সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ এই লক্ষণটার অব্যাপ্তি ঘটে। এটা একটা, মানে আরো একটা আমরা একটা দেখালাম, আর উনি প্রথমে আরেকটা দেখিয়েছেন কি শ্রবণানন্তর ভাবি মননস্থলে। দেখুন, শ্রবণ অনন্তর মানে শ্রবণের পরে, ভাবি অনন্তর ভাবি, শ্রবণানন্তর ভাবি মানে শ্রবণের পরে ঘটছে কি মনন, শ্রবণের পরে ঘটে যে মনন, সেই মননের স্থলে অব্যাপ্তি। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। আমরা মনে হয় আগে বলেছি এই কথাটা যে আহ এই আত্মা বা যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে বলে কি বলেছিল যে অমৃতত্ব পেতে গেলে কি করতে হবে? বৃহদারণ্যক উপনিষদে যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে বলেছিলেন যে যদি তুমি অমৃতত্ব পেতে চাও তাহলে কি করতে হবে, এই কথা বলা হয়েছে একেবারে প্রথম দিনে। হ্যাঁ স্যার, তিনি বলছিলেন মানে আত্মা ওই অরে দ্রষ্টব্য এরকম কিছু। হ্যাঁ, বা আত্মা মানে দ্রষ্টব্য, আত্মাকে সাক্ষাৎকার করতে হবে। দ্রষ্টব্য মানে এখানে সাক্ষাৎকার করতে হবে। কি উপায়ে সাক্ষাৎকার করতে হবে সেটাও বলা হয়েছে, কি উপায়ে করতে হবে? শ্রবণ মনন নিদিধ্যাসনের মাধ্যমে। শ্রবণ মনন নিদিধ্যাসন, শ্রোতব্যঃ, তারপর মন্তব্যঃ, নিদিধ্যাসিতব্যঃ। এগুলো কিন্তু ক্রমে হবে, নিদিধ্যাসিতব্যঃ ক্রমে হবে, মানে আগে শ্রবণ হলো, তারপরে মনন, মানে শ্রবণ করা হলে পরে মনন করা হবে, মনন করা হলে পরে নিদিধ্যাসন করা হবে, ঠিক আছে। এখন দেখুন, শ্রবণ শ্রবণ কার দ্বারা করা হবে? শ্রুতি বাক্যের দ্বারা। শ্রোতব্য শ্রোতব্য শ্রুতি বাক্যেভ্যঃ মন্তব্যশ্চ উপপত্তিভিঃ মত্ত্বা চ সততম ধ্যেয় এতে দর্শন হেতব। এটা লিখে নিন দরকার হলে। শ্রোতব্য শ্রুতি বাক্যেভ্যো
মন্তব্যশ্চৌপপত্তিভিः মত্ত্বা চ সততম ধ্যেয় এতে দর্শন হেতবঃ। ঠিক আছে, দর্শনের হেতু, আত্মাকে দর্শন করার যে হেতু উপায় তারা কি? শ্রুতি বাক্যেভ্য শ্রোতব্য, শ্রুতি বাক্যের দ্বারা শ্রবণ করতে হবে, শ্রবণ করা হলে পরে কি করতে হবে? মনন করতে হবে। কিসের দ্বারা? উপপত্তিভি। উপপত্তি মানে কি? যুক্তির দ্বারা। যুক্তির দ্বারা মনন করতে হবে। তার মানে কি? মনন করা মানে কি? অনুমান করতে হবে। মনন মানে তার মানে কি? অনুমান। ঠিক আছে, যুক্তির দ্বারা চিন্তা করা মানে কি? অনুমান করা। আর একবার মনন হয়ে গেলে তারপর ধ্যান করতে হবে, ব্যাস। এইবার মনন মানে অনুমান, অনুমান করা হবে মানেই সেখানে কি থাকবে? পক্ষ থাকবে, হেতু সাধ্য থাকবে, আর কি থাকবে? হেতু থাকবে। হেতু থাকবে। এইবার দেখুন, আত্মা বিষয়ক শ্রবণ মনন নিদিধ্যাসন হবে। শ্রুতি বলছে আত্মা আছে, ঠিক আছে, আত্মার অস্তিত্ব বিষয়ে শ্রুতি আমাদের জ্ঞান করিয়েছে। এবার শ্রুতির দ্বারা আমাদের যে জ্ঞান হয় সেটা কি ধরনের জ্ঞান? জ্ঞান যদি আমরা চার প্রকার ভাবি, প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি এবং শাব্দ, শ্রুতির দ্বারা যে জ্ঞান আমাদের হয় সেটা কি ধরনের জ্ঞান? শব্দ। শাব্দ জ্ঞান। শাব্দ জ্ঞান প্রমা হয় কি অপ্রমা হয়? মানে প্রমা হয় কি না শাব্দ? হয়। হ্যাঁ, তার মানে তার দ্বারাও আমাদের নিশ্চয় হয়, তাই তো? শ্রুতির দ্বারা হ্যাঁ। আমাদের নিশ্চয় হয় কিনা? হ্যাঁ, নিশ্চয় হয়। তাহলে শ্রুতি যখন আমাদের বলল যে আত্মা আছে, ঠিক আছে, আত্মা সন মানে আত্মা আছে, বা দেহাদি ব্যতিরিক্ত হচ্ছে আত্মা, এরকম বাক্য যখন শ্রুতি আমাদের বলল, তাহলে আত্ম বিষয়ক আমাদের নিশ্চয় জ্ঞান হলো কি হলো না? হলো। হলো। হ্যাঁ। আবার সেই শ্রুতি বলেছে যে ওই নিশ্চয় হওয়ার পরে আমাদেরকে মনন করতে হবে, অনুমান করতে হবে। এখন আত্মা বিষয়ক নিশ্চয় জ্ঞান তো আমাদের হয়ে গেছে, তাহলে শ্রবণের পরে যখন আমরা মনন করব, সেই মননে যে পক্ষ হবে সে কি কখনো পক্ষ হতে পারবে? কারণ সেখানে আত্মার অনুমান করা হবে, আত্মা নামক যে সাধ্য অথবা আত্মার অস্তিত্বের অনুমান করা হবে। সেখানে অস্তিত্ব নামক যে সাধ্য আত্মার, সেটা কি সংশয় বিষয়ীভূত নাকি নিশ্চিত? নিশ্চিত। 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 তাহলে নিশ্চিত সাধ্যের অধিকরণ তো সেখানে পক্ষ হবে না, এই সরি, নিশ্চিত অসংশয়িত সাধ্যের অধিকরণ তো সেখানে হবে না পক্ষ। তাহলে ওইখানে কি পক্ষের লক্ষণটা যাবে? না। যাবে না। ঠিক এই কথাটাই উনি এখানে বলেছেন। কি বলছেন? শ্রবণানন্তর ভাবি মননস্থলে অব্যাপ্তি। শ্রবণের পর হয় যে মনন, সেই মননের স্থলে অব্যাপ্তি হয়ে যায়। কেন? তত্র বেদবাক্যৈঃ আত্মনো নিশ্চিতত্বেন সন্দেহাভাবাৎ। এখানে বেদবাক্যের দ্বারা আত্মার নিশ্চিতত্বেন, আত্মার নিশ্চয় হয়ে যাওয়ার কারণে, সন্দেহাভাবাৎ, সন্দেহই তো নেই, তাহলে সন্দেহ বিষয়ীভূত আত্মা তো নয় সেখানে, তাই তার অধিকরণ রূপ পক্ষ এখানে সম্ভব নয়। অথবা অস্তিত্ব বিষয়, আমরা যদি বলি অনুমিতিটাকে এরকম ধরি যে আত্মা সন, এরকম যদি বলি, তাহলে অস্তিত্ব বিষয়ক তো সন্দেহই নেই, তাহলে তার অধিকরণ রূপে পক্ষ আত্মা হবে না। ঠিক আছে, তো তাহলে এখানে সমস্যাটা কি দাঁড়ালো? যে পক্ষের যে লক্ষণটা সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ, সেই লক্ষণটা কিছু জায়গা আমরা দেখালাম সেখানে যাচ্ছে না। যাচ্ছে না বলে গ্রন্থকার একটু অন্যরকম বলছেন, পক্ষের লক্ষণটাকে অন্যরকম বলছেন, যেটা অলরেডি আমরা পড়ে ফেলেছি। আমরা পক্ষতা বলে একটা পদার্থকে পড়েছি। পক্ষতা মানে কি? শিশাধৈষা বিরহ विशिष्ट বিশিষ্ট सिद्धि अभाव। সিসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধি অভাব। সিদ্ধি অভাব, সিসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধি অভাব পক্ষতা। আচ্ছা, সাধুতা যেখানে থাকে তাকে কি বলে? साधु। সাধু। পক্ষতা যেখানে থাকে তাকে কি বলো? পক্ষ। পক্ষ। গ্রন্থকার বলছেন
যে সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ এটাকে ছাড়া হোক, এটাকে ছাড়ুন। উক্ত পক্ষতাশ্রয়ত্বস্য পক্ষ লক্ষণত্বাৎ। উক্ত উক্ত হয়েছে যে পক্ষতা, উক্ত হয়েছে যে পক্ষতা, আগে পক্ষতার বিষয়ে বলা হয়েছে, সেই পক্ষতার যে আশ্রয়, পক্ষতার যে আশ্রয় সেই হবে পক্ষ। তার মানে পক্ষের লক্ষণ কি? যদি বলা হয় কি পক্ষস্য লক্ষণম কিম না পক্ষতাশ্রয়ত্বম, পক্ষতাশ্রয়ত্বম। ভাষা পরিচ্ছেদে আছে পক্ষতাবান পক্ষঃ, পক্ষতা যেখানে আছে সেই পক্ষ। ঠিক আছে, তাহলে পক্ষের লক্ষণ কি হলো? তাহলে পক্ষের লক্ষণ কি না পক্ষতাবান বা পক্ষতাবত্বম। পক্ষতা মানে কি? সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধি অভাব। তার মানে পুরোটাকে ভেঙে বললে হবে সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধি অভাববত্বম পক্ষ লক্ষণম, পক্ষ লক্ষণম বা পক্ষস্য লক্ষণম অথবা পক্ষত্বম। বোঝা গেল কি সবার? হ্যাঁ বোঝা স্যার। গেল? হ্যাঁ। এবার এইখানে কি করে যাচ্ছে? তাহলে আমাকে এটাও বলতে হবে যে এইখানে কিভাবে যাচ্ছে। যেখানে আমি পর্বতে আমি বহ্নিকে অলরেডি আগে দেখেছি, তথাপি অনুমান করছি এখানে কিভাবে যাচ্ছে। এখানে কি পক্ষতা আছে? এই পক্ষের মধ্যে পক্ষতা আছে কি? ভেবে বলতে হবে এই পক্ষের মধ্যে পক্ষতা আছে। পক্ষতা মানে কি? সীসাধৈষা কি? সীসাধৈষা বিরহ বিরহ বিশিষ্ট বিশিষ্ট সিদ্ধি সিদ্ধি অভাব। অভাব। বিরহ বিশিষ্ট সিদ্ধি অভাব। এই সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধি অভাব এই পর্বতের মধ্যে আছে কি? না, নেই। ভেবে বলুন। দেখুন মানে এই পর্বতে সাধন করার ইচ্ছা, তার দেখুন বিরহ মানে তার অভাব। দেখুন একটা কথা বলি, এই পর্বতে সিদ্ধি আছে কি? সিদ্ধি মানে কি? সাধ্যের নিশ্চয়। সিদ্ধি মানে সাধ্যের নিশ্চয়। এই পর্বতে সিদ্ধি আছে? না, সিদ্ধি নেই। মানে সিদ্ধি আছে। আছে তো, সেই জন্যই তো সমস্যা আমাদের হলো, তাই না? সিদ্ধি আছে। আমরা তো এর আগে যে এ নাম আমরা বললাম না, এ নামক ব্যক্তি পর্বতে আগে বহ্নিকে দেখেছেন, ধূমকেও দেখেছেন, বহ্নিকেও দেখেছেন। দেখার পরে তার ইচ্ছে হলো যে আমি অনুমান করব, তাই পর্বতঃ বহ্নিমান ধূমাতেই অনুমান তিনি করছেন। তার মানে এই পর্বতে অ্যাকচুয়ালি বহ্নির জ্ঞান তার আছে, সাধ্যের নিশ্চয় তার আছে, তাই এখানে সিদ্ধিও আছে। সিদ্ধি আছে, কিন্তু আমরা জানি সিদ্ধি হচ্ছে অনুভূতির প্রতিবন্ধক। ঠিক আছে, কিন্তু সিদ্ধি থাকলেও, এইখানে সিদ্ধি থাকলেও অনুমিৎসা আছে কি? মানে সীসাধৈষা আছে কি? আছে। সীসাধৈষাও আছে, সীসাধৈষাও আছে। এখন এইখানে সীসাধৈষাও আছে, সিদ্ধিও আছে। তাহলে সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধি অভাব আছে কি? না, নেই। ভুলে গেছেন। আছে স্যার, আছে। সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধি অভাব এটা কি? এটা একটা বিশিষ্টাভাব। বিশিষ্টাভাব কোন বিশিষ্টের অভাব? না সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধি তার অভাব, তাই তো? এখন সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধি, এখানে বিশেষণকে বিশেষ্যকে? সীসাধ্যৈষা বিরহটা হলো বিশেষণ আর সিদ্ধিটা হলো বিশেষ্য। ঠিক, সীসাধৈষা বিরহ হলো বিশেষণ, সিদ্ধি হচ্ছে বিশেষ্য। এবার বিশিষ্টাভাব তখনই হয় যখন সেখানে হয় বিশেষ্য থাকে না, নয়তো বিশেষণ থাকে না, নয়তো উভয়ই থাকে না, তখনই বিশিষ্টাভাব হয়, তাই তো? হ্যাঁ। এইখানে কি নেই? বিশেষণটা নেই। এইখানে বিশ বিশেষণটা নেই। সীসাধৈষা আছে, তার মানে সীসাধৈষা বিরহটা নেই, বিশেষণটা নেই। বিশেষণ নেই মানে এখানে বিশিষ্টাভাব আছে। সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধি অভাব আছে। আছে বলে এই পর্বতে কি রয়েছে? পক্ষতা রয়েছে। পক্ষতা রয়েছে বলে এই পর্বতকে আমরা কি বলতে পারবো? পক্ষ। পক্ষ। পক্ষ বলতে পারবো। এই পর্বতকে আমরা পক্ষ বলতে পারবো। বোঝা গেল কি? হ্যাঁ স্যার। সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ এই লক্ষণটা হয়তো এখানে যাচ্ছে না পর্বতে, কিন্তু পক্ষতাবান পক্ষ এই লক্ষণটা যাচ্ছে কিনা? হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে স্যার। ঠিক আছে, প্রথমে যিনি বললেন যেখানে সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধি অভাব নেই, সোমা ম্যাডাম কি আপনার বোঝা গেল কি জিনিসটা কিভাবে হলো? স্যার আগেরটা তো ভুলে গেছি, ওই জন্য হ্যাঁ, আগেরটা ভুলে গেছি, ওই জন্য বুঝতে পারছি আমরা মানে ভুলে গেলে চলবে না। এই জিনিসটা একটু গোলমেলে আছে, এটা একটু গোলমেলে আছে সত্যি, কিন্তু বারবার অন্যান্য উদাহরণ দিয়ে দিয়ে আপনাকে চিন্তা করতে হবে। ঠিক আছে, ওই আহ বিশিষ্টাভাব কেমন ভাবে হয় সেটা
দু চারবার খাতায়, প্রতিদিন দরকার হলে একবার করে খাতায় লিখে ফেলবেন যে বিশিষ্টা ভাব এইভাবে হয়, তাহলেই ভালো। তো আওয়াজ আসছে না, যাক। আচ্ছা, এইখানেও তাই, এই যে আত্মা বিষয়ক অনুমান যেখানে হচ্ছে সেখানেও কি থেকে যাবে? যদিও সিদ্ধি আছে তবুও সাধারণত এখানে কি থেকে যাচ্ছে? ঈশা থেকে যাচ্ছে। ঈশাদ হইসা থেকে যাচ্ছে না। আমি শ্রবণ করছি, তারপরে আমি মনন করবো, আমার ইচ্ছা হলে তবে না মনন করব, ঠিক আছে? যে আমি আরো গাঢ়ভাবে জানতে চাই, আরো দৃঢ়ভাবে জানতে চাই, সেই জানার কারণে আমি মনন করব। তার মানে সিসাদ ঈশা বা অনুমিৎসা থেকে যাবে। যদিও সিদ্ধি সেখানে আছে, তথাপি অনুমিৎসা বা সিসাদ ঈশা থেকে যাওয়ার কারণে সিসাদ ঈশা বিরহ থাকবে না, মানে বিশেষণ থাকবে না। তার মানে সিসাদ ঈশা বিরহ বিশিষ্ট সিদ্ধির অভাব থেকে যাবে, অতএব পক্ষতা থেকে যাবে। তাই পক্ষতা থেকে যাবে বলে সেখানেও পক্ষ লক্ষণটা যাবে, পক্ষতাবান পক্ষ এটা হয়ে যাবে। বেশ, এই জন্য পক্ষের লক্ষণ হবে পক্ষতাবান পক্ষ, সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ এটা আর হবে না। এরপরে সপক্ষ, খুব সহজ। সপক্ষ মানে নিশ্চিত সাধ্যবান, নিশ্চিত রূপে সাধ্য যেখানে আছে বলে আমরা জানি, নিশ্চিত রূপে সাধ্য আছে বলে যেখানে আমরা জানি যে অধিকরণটাকে, সেটাই হচ্ছে সপক্ষ। নিশ্চিত সাধ্যের অধিকরণ, নিশ্চিত সাধ্যের অধিকরণ হচ্ছে সপক্ষ। যথা তত্রৈব মহানস, তত্রৈব বলতে এই তত্রৈব কথা তাৎপর্য কি হবে? পঙ্কজ, এই তত্রৈব কথা তাৎপর্য কি হবে? স্যার উদাহরণ হবে। ধূমবত্বে হেতৌ, ও ধূমবত্তে হেতৌ, ধূমবত্ত হেতু হলে তত্রৈব, এই তত্রৈব মানে ধূমবত্তে হেতৌ। মহাহ্রদ, মহানস হচ্ছে কি পক্ষ, মহানস সপক্ষ, মহানস হচ্ছে সপক্ষ। কেন? ধূমবত্ত যখন হেতু হয় সেখানে সাধ্য কি হয়? বন্যী। বন্যী। তাহলে পর্বতঃ বন্যিমান ধূমাৎ, এখানে সাধ্য হলো বন্যী। এই বন্যী নিশ্চিত রূপে আছে বলে জানি এমন কোন উদাহরণ আছে? মহানস, মহানস। মহানস। মহানস মানে কি? রান্নাঘর। রান্না। তাই সেই রান্নাঘরটা হয়ে যাবে সপক্ষ, রান্নাঘরটা হয়ে যাবে সপক্ষ। যে এই সপক্ষ বিপক্ষ এগুলো সব ভূমিকা করা হচ্ছে একটা জায়গাতে যাওয়ার জন্য, হেতুয়াভাসে যাওয়ার জন্য এগুলো সব ভূমিকা চলছে, ঠিক আছে? এই হেতুয়াভাস পড়তে গেলে আগেকার সব কনসেপ্ট গুলো, ব্যাপ্তি, অন্যয় ব্যাপ্তি, ব্যতিরেক ব্যাপ্তি, লিঙ্গের ত্রৈবিধ্য, সপক্ষ বিপক্ষ, এগুলো পক্ষ সপক্ষ বিপক্ষ, এগুলো এই কনসেপ্ট পুরো ক্লিয়ার থাকতে হবে, তবে হেতুয়াভাস ভালো করে আসবে, ঠিক আছে? যদি তর্কসংগ্রহে যেভাবে আছে খুব সহজই আছে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তারপরে বিপক্ষ, নিশ্চিত সাধ্যা ভাববান বিপক্ষ, নিশ্চিত সাধ্যা ভাববান বিপক্ষ, নিশ্চিত রূপে সাধ্যের অভাব যেখানে আছে বলে আমরা জানি সেটা হচ্ছে বিপক্ষ। নিশ্চিত রূপে সাধ্যের অভাব বলে যেখানে আছে, যেটা বলে আমরা জানি সেটা হচ্ছে বিপক্ষ। বিপক্ষের উদাহরণ যথা তত্রৈব, তত্রৈব মানে কি বলা হলো? ধূমবত্তে হেতু। ধূমপাত্রে হেতু। ধূমবত্তে হেতু, মানে ধূমবত্ত হেতু হলে সাধ্য কি হবে? বন্যী। 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 সেখানে মহাহ্রদ হবে বিপক্ষ। কেন? মহাদেবের নিশ্চিতভাবে সাধ্যের অভাব থাকে। সাথের হ্যাঁ, অভাব আছে। সাধ্য বলতে এখানে বন্যী, বন্যীর অভাব। তাহলে বন্যীর অভাব যে মহাহ্রদে আছে এটা আমরা নিশ্চিত রূপে জানি, ঠিক আছে? তাই এটা কি হলো? বিপক্ষ। 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 হ্যাঁ, বিপক্ষ হলো। এবার পর্বত বন্যিমান ধূমা, এখানে ধূমটা কি ধরনের লিঙ্গ? তিন প্রকার লিঙ্গের মধ্যে কোন ধরনের লিঙ্গ? অন্যায় ব্যতিরেক। অন্যয় ব্যতিরেকী। এখন এই যে সপক্ষ, এটা কোন ব্যাপ্তির উদাহরণ হয়? অন্যায় আর বিপক্ষ ব্যতিরেক। ব্যতিরেক। এইগুলো কি, এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হবে। সপক্ষ হয় অন্যয় ব্যাপ্তির উদাহরণ, আর বিপক্ষ হয় ব্যতিরেক ব্যাপ্তির উদাহরণ। ব্যাস, এটা সবার ক্লিয়ার তো? দেখুন, সপক্ষ হয়ে গেল, বিপক্ষ হয়ে গেল, পক্ষ হয়ে গেল। এখানে কি বলছেন? সপক্ষ লক্ষণ মাহ, এক্সট্রা করে কিছু বলা নেই, তাই এখানে কিছু বলেনি। নিশ্চিত ইতি, বিপক্ষ লক্ষণ মাহ নিশ্চিত ইতি। ব্যাস, এইবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে হেতুয়াভাস। হেতুয়াভাস, হেতুয়াভাস বলার আগে আমরা এখানে মানে জেনারেলি কিভাবে পড়া হয়, সামান্য লক্ষণটা আগে সবাই পড়ে, তারপরে তার বিশেষ বিভাগ পড়ে।
কিন্তু আমরা সেভাবে পড়বো না। আমরা গ্রন্থকার যেমন ভাবে দিয়েছেন, উনি তর্কসংগ্রহ গ্রন্থের মধ্যে আগে হেতু আভাসের বিভাগ করে সেই হেতু আভাস গুলোর আলোচনা করেছেন, তারপর তার সামান্য লক্ষণ করেছেন। আমার মনে হচ্ছে ওটাই বেশি ভালো হবে, কারণ সামান্য লক্ষণের মধ্যে অব্যাপ্তি অভিব্যক্তি দেখানোর জন্য এই আগে বিশেষ বিশেষ জায়গাগুলো জানা দরকার। তাই যুক্তি অন্যরকম হতে পারে যে সামান্য কি না জেনে বিভাগকে জানা যায় না, তাও হতে পারে। আমাদের জানা নিয়ে কথা যেভাবে হোক, তাই আমরা আগে বিশেষ বিভাগটাকেই পড়বো, তার লক্ষণগুলোকে পড়বো, দিয়ে সামান্য লক্ষণটাকে পড়বো। হেতুআভাস পড়ার জন্য কয়েকটা ছোট ছোট কথার প্রয়োজন আছে, সেগুলো আমরা একটু বলে রাখি। এটা হচ্ছে প্রথমত হেতু। আমরা যখন এই হেতু বলছি না, হেতু এটার মানেই কিন্তু ধরে নেওয়া হচ্ছে এটা সদ হেতু। সদ হেতু, হেতু ইজ ইকুয়াল টু সদ হেতু, ঠিক আছে? সদ হেতু মানে কি? যথার্থ হেতু, যথার্থ হেতু। এবার যথার্থ হেতু বলতে কি? যথার্থ হেতু বলতে সেটাই যেটার মধ্যে দুটো কোয়ালিফিকেশন আছে, যেটার মধ্যে দুটো কোয়ালিফিকেশন আছে। কি 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 দুটো কারো কারো জানা আছে? অনেকেরই জানা আছে। সদ হেতু হতে গেলে দুটো কোয়ালিফিকেশন থাকতে হবে। কি কি? পক্ষধর্মতা জ্ঞান আর ব্যক্তি। ব্যাপ্তি আর পক্ষধর্মতা, ব্যাপ্তি আর পক্ষধর্মতা, এই দুটো কোয়ালিফিকেশন যার মধ্যে আছে সেই সদ্হেতু হবে। যদি এর মধ্যে কোনো একটা না থাকে, সে কি হয়ে যাবে? অসৎ হেতু। অসদ্ধেতু। অসদ্ধেতু, সেই অসদ্ধেতু মানেই হেতু আভাস। হেতু আভাস মানে যাকে দেখতে হেতুর মতো। আভাস মানে কি? তার মতো কিন্তু সে নয়, তার মতো কিন্তু সে নয়। হেতুর মতো মানে দেখতে হেতুর মতো লাগছে, কিন্তু আসলে ওটা হেতু নয়, ওটা হচ্ছে হেতু আভাস। ঠিক আছে? হেতু আভাস। এই হেতু আভাস শব্দটা দুরকম অর্থ হয়। হেতু আভাস শব্দটা দুরকম অর্থ হয়। একটা হচ্ছে হেতুর দোষ, হেতুর দোষকেও হেতু আভাস বলে। আর ওই দোষযুক্ত যে হেতু মানে দুষ্ট হেতু, তাকেও হেতু আভাস বলে। দুষ্ট হেতু, এই হেতুর দোষ এই অর্থটাকে হেতু দেখুন একটাই শব্দ এই দুরকম অর্থকে ডিনোট করছে। এখন দুরকম অর্থকে ডিনোট করার জন্য তার ব্যুৎপত্তি দুরকম করতে হবে। তো হেতুর দোষ এই অর্থকে পেতে গেলে এই হেতু আভাস শব্দটার ব্যুৎপত্তি করতে হবে এইরকম, হেতোহ আভাসহ। যেখানে আভাস শব্দের অর্থ হবে দোষ, হেতুর দোষ মানে হেতুর আভাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস, হেতোহ আভাসহ। আর দুষ্ট হেতু এই অর্থকে পেতে গেলে কিরকম ব্যুৎপত্তি করতে হবে? দুষ্ট হেতু এই অর্থকে পেতে গেলে ব্যুৎপত্তি কেমন করতে হবে? হেতুবদ আভাসন্তে। হ্যাঁ, হেতুবদ আভাসন্তে, হেতুবদ আভাসন্তে ইতি ইতি মানে যে হেতুর মতো প্রতীত হচ্ছে। আভাসন্তে এখানে মানে প্রতীত হচ্ছে, যে হেতুর মতো প্রতীত হচ্ছে মানে জ্ঞাত হচ্ছে, হেতুর মতো বলে জ্ঞাত হচ্ছে, সে হচ্ছে হেতু আভাস মানে দুষ্ট হেতু। ঠিক আছে? তাহলে হেতু আভাস শব্দের অর্থ দুরকম অর্থ যে আমরা জানলাম, হেতুর দোষ আর দুষ্ট হেতু, দুরকম ব্যুৎপত্তি অনুসারে এটা হয়। তাহলে সদ্হেতু বলতে কি বা হেতু বলতে আমরা কি বুঝি? যখন আমরা হেতু বলছি, হেতু মানে কিন্তু সদ্হেতু মানে যথার্থ হেতু। যথার্থ হেতু, হেতু যথার্থ হতে গেলে তাতে দুটো কোয়ালিফিকেশন লাগে, একটা কি ব্যক্তি, আরেকটা পক্ষ ধর্ম। পক্ষধর্মতা। এই ব্যক্তি কিন্তু দুই প্রকার, কি কি? অন্যায় ব্যক্তি, অন্যায় ব্যতিরেক। ব্যক্তি, ব্যতিরেক ব্যক্তি। অন্যায় ব্যক্তি আর ব্যতিরেক ব্যক্তি। ব্যতিরেক ব্যক্তির লক্ষণ কি? সাধ্যাভাব ব্যাপকীভূতা ভাব প্রতিযোগিত্ব। ঠিক, সাধ্যাভাব ব্যাপকীভূতা ভাব প্রতিযোগিত্বম, এটা হচ্ছে ব্যতিরেক ব্যক্তি। আর অন্যায় ব্যক্তি? হেতু হেতু ব্যাপক সাধ্য হেতু ব্যাপক সাধ্য সমানাধিকরণ্য। ঠিক, হেতু হেতু ব্যাপক সাধ্য সমানাধিকরণ্যম,
হেতু ব্যাপক সাধ্য সমানাধিকরণ, এটা হচ্ছে অন্যয় ব্যাপ্তি। বেশ, পক্ষধর্মতা মানে কি? সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধ্যাভাব। না, সেটা তো পক্ষতা। দুটো শব্দের মধ্যে পার্থক্য রয়েছে, একটা পক্ষতা, একটা পক্ষধর্মতা। এটাকে পড়া পক্ষে বৃত্তিত্ব। ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ, না এটা পরামর্শ হয়ে যাচ্ছে, না না হ্যাঁ। পক্ষতা হচ্ছে ব্যাপ্তস্য পর্বতাদি বৃত্তিত্বম। হ্যাঁ, ঠিক। ব্যাপ্তি তাতে ভিত্তিতে বা হেতুর পর্বতাদি বৃত্তিত্বম, মানে পর্বতাদি বৃত্তিত্বম বলতে এখানে পক্ষ বৃত্তিত্বম। পর্বতাদি মানে হচ্ছে পক্ষ, তাহলে হেতোহ পক্ষ বৃত্তিত্বম, তাকেই বলা হয় পক্ষ ধর্মতা। হেতোহ পক্ষ বৃত্তিত্বম, তাকে বলা হয় পক্ষ ধর্মতা। ঠিক আছে, বেশ। এই দুটোর কোনো একটা না থাকলে তাকে আমরা কি বলবো? অসৎ হেতু। অসৎ হেতু বা হেতুয়াভাস। বেশ, এবার আমরা না জেনারেলি আমাদের আহ হেতু মানে একদম পুরোপুরি হিসেব করলে হেতুর মধ্যে, হেতুর যে রূপ সেটা 5 রকম, মানে 5টা বৈশিষ্ট্য হেতুর মধ্যে জেনারেলি থাকে। একটা হচ্ছে পক্ষ বৃত্তিত্বম, সপক্ষ বৃত্তিত্বম, বিপক্ষ বৃত্তিত্বম, অবাধিতত্বম আর অসৎ প্রতিপক্ষত্বম। লিখে নিন দরকার হলে। হেতোঃ পঞ্চ রূপাণি, হেতোঃ পঞ্চ রূপাণি পক্ষবৃত্তিত্বম। পক্ষবৃত্তিত্বম মানে পক্ষে থাকা, মানে এটা অ্যাকচুয়ালি কি? এটা সমান, এক্ষুনি পড়া হলো, হেতুর পক্ষে থাকাকে কি বলা হয়? পক্ষধর্মতা। হ্যাঁ, সপক্ষ বৃত্তিত্বম, সপক্ষে থাকা, সপক্ষের মধ্যে থাকা, সপক্ষের মধ্যে থাকে, এটা সপক্ষ বৃত্তিত্বম। আচ্ছা, 3 নম্বর হচ্ছে বিপক্ষ, বিপক্ষ অবৃত্তিত্বম, মানে বিপক্ষে না থাকা, বিপক্ষে না থাকা, সপক্ষে থাকা, বিপক্ষে না থাকা। 4 নম্বর হচ্ছে অবাধিতত্বম, অবাধিতত্বম। আর 5 নম্বর হচ্ছে অসৎ প্রতিপক্ষত্বম, অসৎ প্রতিপক্ষত্বম। ঠিক আছে, এই 5টা হচ্ছে হেতুর রূপ। ওই যে আমরা হেতু আভাস গুলো আলোচনা করব না, যখন করব আমরা দেখব যেটাই কোনো একটা হেতু আভাস হবে সেখানে এর মধ্যে কোনো একটা থাকবে না, হয় পক্ষ বৃত্তিত্ব থাকবে না, নয়তো বিপক্ষ সপক্ষ বৃত্তিত্বম থাকবে না, বিপক্ষা বৃত্তিত্বম থাকবে না, অবাধিতত্বম থাকবে না, অথবা অসৎ প্রতিপক্ষত্বম থাকবে না, কোনো একটা কিছু থাকবে না। ঠিক আছে, হেতুর এই যে রূপগুলো আছে এর মধ্যে কোনো একটার অভাব ঘটলে সেটা হেতু আভাস হয়ে যাবে। এই যে কোনটার অভাবে কি হেতু আভাস হয় সেটা আমরা হেতু আভাসটা যখন আলোচনা করবো সেখানে সেখানে বলে দেবো। ব্যাস, তাহলে হেতু আভাস পড়ার জন্য ভূমিকা হিসেবে যেটুকু প্রয়োজন আমরা এর আগে যে পড়া হয়েছে একদম অনুমান থেকে, আহ অনুমিতি, পক্ষ, সাধ্য, হেতু, সপক্ষ, বিপক্ষ, এক্স্যাক্টলি কতগুলো টার্মের আমাদের প্রয়োজন। প্রথমত অনুমিতি, অনুমিতি, পরামর্শ, ব্যাপ্তি, ব্যাপ্তি 2 প্রকার, অন্বয় আর ব্যতিরেক। তারপরে আমাদের পক্ষ, সাধ্য, হেতু, সপক্ষ, বিপক্ষ। এই কথাগুলো, এই পরিভাষাগুলো, এই টার্মিনোলজি গুলো আমাদের প্রয়োজন ছিল হেতু আভাসের জন্য। আমরা এই সবকটাই কিন্তু দেখে নিয়েছি। ঠিক আছে, এই যে যে পদ আমরা এখানে পড়েছি এর মধ্যে কোনো একটা পদও এমন আছে কি, এমন যেটার আমি এক্ষুনি জিজ্ঞাসা করলে আপনারা বলতে পারবেন না? এমন আছে? পায়েল ম্যাডাম আপনি বলুন তো পরামর্শের লক্ষণ কি? আছেন উনি? পায়েল ম্যাডাম আপনি বলুন, পায়েল দি বলুন পরামর্শের লক্ষণ কি? আরে, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার।
সঞ্চিতা দিদি বলুন তো। হ্যাঁ স্যার, কি বললেন? পরামর্শের লক্ষণ বললেন না স্যার? হ্যাঁ। হ্যাঁ, ব্যাপ্তি বিশিষ্ট হেতুর পক্ষধর্মতা জ্ঞান হলো পরামর্শ। ব্যাপ্তি বিশিষ্ট হচ্ছে পক্ষধর্মতা জ্ঞান বা ব্যাপ্তি বিশিষ্ট হেতু পক্ষধর্মতা জ্ঞান। যাই হোক, তো আমরা যে হেতু আভাস পড়তে যা চলেছি সেই হেতু আভাস 5 প্রকার। এখানে গ্রন্থকার বিভাগটা দোষের করেননি, বিভাগটা করেছেন দুষ্ট হেতু। বিভাগটা দোষের করেননি, বিভাগটা করেছেন দুষ্ট হেতু। দুষ্ট হেতু, ঠিক আছে, দুষ্ট হেতু। সেই দুষ্ট হেতুকে উনি 5 প্রকার বলেছেন। কি কি? প্রথমত সব বেভিচার, সব বেভিচার। 2 নম্বর হচ্ছে বিরুদ্ধ, সব বেভিচার বিরুদ্ধ। 3 নম্বর সৎ প্রতিপক্ষ। 4 নম্বর অসিদ্ধ। আর 5 নম্বর হচ্ছে বাধিত, সরি, বাধিত। এখন এগুলো হচ্ছে দুষ্ট হেতু। দুষ্ট হেতু কেন? এদের মধ্যে দোষ আছে বলে, এদের মধ্যে দোষ আছে বলে সে দুষ্ট। এবার তাহলে দোষগুলো কি কি হবে? সব বেবিচার নামক হেতু আভাস আমরা কাকে বলবো, মানে কোন দোষ থাকলে বলবো? সেই দোষটা কি না, সব বেবিচার মানে বেবিচার যুক্ত, তার মানে দোষটা হচ্ছে বেবিচার, দোষটা হলো বেবিচার। বিরুদ্ধ, বিরুদ্ধের ক্ষেত্রে দোষটা হবে কি? বিরোধ, বিরোধ। সৎ প্রতিপক্ষের ক্ষেত্রে দোষটা কি হবে? সৎ প্রতিপক্ষিত। অ্যাকচুয়ালি দুষ্ট হেতুটা সৎ প্রতিপক্ষিত হয়, এটা সৎ, দোষটা হচ্ছে সৎ প্রতিপক্ষ এরকম বলে। যাই হোক, সৎ প্রতিপক্ষিত। অসিদ্ধর ক্ষেত্রে দোষটা কি হবে? অসিদ্ধি। আচ্ছা, এটা না সৎ প্রতিপক্ষত্বম করতে হবে, ঠিক আছে, সৎ প্রতিপক্ষত্বম। আর বাধিতর ক্ষেত্রে বাদ। এই হচ্ছে দোষ। এই 5 প্রকার দোষের কারণে 5 রকম হেতু আভাস হয়। এই 5 প্রকার দোষের কারণে 5 রকম হেতু আভাস হয়। বেবিচার যেখানে থাকে সেটা হচ্ছে সৎ বেবিচার, বিরোধ যেখানে থাকে সে বিরুদ্ধ, সৎ প্রতিপক্ষত্ব যেখানে থাকে সে সৎ প্রতিপক্ষ, অসিদ্ধি যেখানে থাকে সে অসিদ্ধ, বাধ যেখানে থাকে সে বাধিত। ঠিক আছে, এর মধ্যে সব বেবিচার নামক হেতু আভাসটা সে আবার 3 ভাগে বিভক্ত। সব বেবিচার 3 ভাগে বিভক্ত। কি কি কারো জানা আছে সব বেবিচার? সাধারণ, অসাধারণ আর অনৈকান্তিক। হ্যাঁ, সাধারণ, অসাধারণ আর অনৈকান্তিক। ঠিক, সরি, অনৈকান্তিক নয়, সব বেবিচারকেই তো অনৈকান্তিক। অনুপসংহারী। অনুপসংহারী, অনুপসংহারী। এই 3 প্রকার সব বেবিচার, এই 3 প্রকার। আচ্ছা, এখানে যে অসিদ্ধ আছে না, এই অসিদ্ধ আবার 2-3 প্রকার। কি কি? আশ্রয় সিদ্ধ, স্বরূপ সিদ্ধ, বাক্যাত্ম সিদ্ধ। ঠিক, অসিদ্ধ হচ্ছে আশ্রয়া সিদ্ধ, স্বরূপা সিদ্ধ আর ব্যাপ্যত্বা সিদ্ধ। এই 3 প্রকার। তাহলে এই সবগুলোকে যোগ করলে টোটাল হেতু আভাসের সংখ্যা কত কত হবে? নটা। 9টা। টোটাল 9 প্রকার হেতু আভাস। অ্যাকচুয়ালি 5 প্রকার, সেই 5 প্রকারের মধ্যে কিছু উপবিভাগ নিয়ে এই 9 প্রকার হেতু আভাস হয়েছে। এই 9 প্রকার হেতু আভাসের প্রত্যেকটার লক্ষণ, কিভাবে সেখানে সেটা হচ্ছে, এবং সেটা অ্যাকচুয়ালি কিসের প্রতিবন্ধক হয়। একটা অনুমিতির, সে অনুমিতির প্রতিবন্ধক হয় নাকি পরামর্শের প্রতিবন্ধক হয়, পরামর্শের প্রতিবন্ধক হতে গেলে সে ব্যাপ্তির প্রতিবন্ধক হয় নাকি পক্ষধর্মতা জ্ঞানের প্রতিবন্ধক হয়, এই প্রত্যেকটা বিষয়কে আমরা প্রত্যেকটাকে নিয়ে দেখব। দেখার পরে আমরা হেতু আভাসের সাধারণ লক্ষণটা পড়বো। ঠিক আছে, এটা আমরা নেক্সট দিনে শুরু করবো। আপনাদের একটা কাজ থাক, আপনারা এই যে হেতু আভাসের এই যে পুরো স্ট্যান্ডাটা রয়েছে, পারলে এটা মুখস্থ করে নেবেন, এটা মুখস্থ করে নেবেন। আর পড়ে আসবেন, পড়ে আসতে পারেন, পড়ে এলে আরো সুবিধা হবে যখন পড়াবো।
না হলে এইটাকে জাস্ট মুখস্থ করে রাখবেন, এই পুরো স্ট্যান্ডাটাকে। ঠিক আছে, আমরা এর বাইরে আরো অনেক উদাহরণ দেব, কিন্তু বইয়ের এই উদাহরণগুলোকে মাথায় রাখা জরুরি। ঠিক আছে, এখানে কঠিনতা কিছু নেই, খুবই সহজ, এই জিনিসটা খুবই সহজ। অনেকে কেন অনেকে বলে হেতুবাদ কঠিন, আমি জানি না। এই তর্ক সংগ্রহে অন্তত যেভাবে হেতুবাদ আছে সেটা একদম সহজ। ঠিক আছে, আমরা পরের দিন দেখবো এটা। আজকে এই পর্যন্ত থাকে, আর নতুন শুরু করছি না। ঠিক আছে, কার কোনো প্রশ্ন আছে? স্যার ওই অপ্রসিদ্ধ ক্ষেত্রতে হ্যাঁ, অপ্রসিদ্ধ ক্ষেত্রে দুটো আলোচনা করার পরে ওই যে ভেদ ত্রয়োদশ যে ভেদের অভাব হুম। যেটা বলছিলেন স্যার, সেটা সেইখানে স্যার একটু অসুবিধা থেকে গেছে, ওটা ধরতে পারিনি স্যার। ওটা আজকে স্যার আজকে তো আপনি একটু বলেছেন, আমি আবার একবার দেখি, যদি না পারি স্যার আগের দিন তাহলে একবার বলবো, একটু বলে দেবেন। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আবার একবার পড়ো। হুম। স্যার হ্যাঁ, বলছি স্যার সিসাদ হয়েছে, আরেকবার একদিন বলে আচ্ছা, দেবেন একটু? হ্যাঁ বলে দিচ্ছি, আমি এক্ষুনি বলে দিচ্ছি। দেখুন, এটা খুব সহজ কিন্তু। আহ, কিন্তু দেখুন, মনে করে এটা ঢুকছে না। একটা বিশিষ্টাভাব। হ্যাঁ, এটা একটা বিশিষ্টাভাব। বিশিষ্টাভাব মানে কি? বিশিষ্টের অভাব, বিশিষ্ট তার অভাব। ধরুন এক্স বিশিষ্ট হচ্ছে ওয়াই, এক্স বিশিষ্ট ওয়াই, তার অভাব কখন হবে? এক্স বিশিষ্ট ওয়াই তার অভাব কখন হবে? যদি এক্স না থাকে, অথবা যদি ওয়াই না থাকে, অথবা এক্স বা ওয়াই দুজনেই না থাকে। কিন্তু যদি এক্স এবং ওয়াই দুজনেই থাকে, তাহলে কখনোই এক্স বিশিষ্ট ওয়াই এর অভাব হবে না। এই হচ্ছে ফান্ডা। ঠিক আছে, মানে বিশেষণ, এই এক্স হচ্ছে বিশেষণ, ওয়াই হচ্ছে কি বিশেষ্য। বিশেষ্যই তো বিশেষণ বিশিষ্ট হয়, ওয়াই হ্যাঁ, হচ্ছে বিশেষ্য। তাহলে কেবল বিশেষণ যদি না থাকে তখনও বিশিষ্টাভাব হবে, কেবল বিশেষ্য যদি না থাকে তখনও বিশিষ্টাভাব হবে, বিশেষ্য বিশেষণ উভয়েই যদি না থাকে তখনও বিশিষ্টাভাব হবে। ঠিক আছে, এইবার আপনি সীসাধৈষার ক্ষেত্রে আসুন, যে কথাটা এখানে বলা হয়েছে, সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধি অভাব, সিদ্ধি তার অভাব। এই সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধি, এটা হচ্ছে একটা বিশিষ্ট। এটা একটা বিশিষ্ট। কেন বিশিষ্ট? যে মাঝখানে বিশিষ্ট পদ লেখা রয়েছে। বিশিষ্ট মানেই তার একটা বিশেষণ আছে, একটা বিশেষ্য আছে। এই বিশিষ্টতে বিশেষণকে সিসাদ হয়েছে বিরোধ। সীসাধৈষা বিরহ হচ্ছে বিশেষণ, মানে এক্স। আর বিশেষ্য সিদ্ধি। সিদ্ধি মানে ওয়াই। এবার দেখুন, এদের মানে এই অভাবটা কখন থাকবে? যদি এক্স না থাকে, অথবা যদি ওয়াই না থাকে, অথবা যদি এক্স ওয়াই দুজনেই না থাকে, তাই তো? এবার এক্স না থাকা মানে কি? এখানে এক্স না থাকা মানে কি? এক্স মানে এখানে বিশেষণ, বিশেষণ না থাকা মানে কি হবে এখানে? ওয়াই থাকবে, মানে আহা, বিশেষ। না না না, ওয়াই থাকবে না। এখানে বিশেষণ হচ্ছে সীসাধৈষা বিরহ, তার মানে বিশেষণ নেই মানে কি? সীসাধৈষা বিরহ নেই, তাই তো? হ্যাঁ, সীসাধৈষা বিরহ নেই মানে কি আছে? সিদ্ধি আছে। আহ, ঘটা ভাব নেই মানে কি আছে? ঘটা ভাবে, ভূতলে ঘটা ভাব নেই, তার মানে কি রয়েছে? ঘটা ভাবের অভাব আছে। তার মানে ঘটা ভাবের অভাব বলতে কি? ঘটা ঘটা ভাব, ভাবের, ঘটা ভাবের অভাব বলতে কি বোঝায়? ঘটা ভাব ঘটা মানে ভাবে জিজ্ঞেস প্রতিযোগী, করছি। অভাবের অভাব সমান প্রতিযোগীর স্বরূপ তো। হ্যাঁ, প্রতিযোগী। তার মানে ঘটা ভাবের অভাব সমান কি? ঘট। ঘট। সীসাধৈষা বিরহের অভাব সমান কি? সিসাদ হয়েছে। সীসাধৈষা। তাহলে যখন আমরা বলছি সীসাধৈষা বিরহ নেই, তার মানে কি রয়েছে? নিয়ে গেছে স্যার। গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখুন, আচ্ছা, এইভাবে ধরুন যে তিনটে ক্ষেত্রে বিশিষ্টাভাব হতে পারে। প্রথম ক্ষেত্রটা কি? এক্স নেই, তাই তো? প্রথম ক্ষেত্রটা হচ্ছে এক্স নেই। ওকে, এবার এক্স এর জায়গায় আপনি বসান সীসাধৈষা বিরহকে, এক্স এর জায়গায় বসান সীসাধৈষা বিরহ। আর নেই মানে কি? অভাব। নেই কি অভাব। আমরা সংস্কৃততে কি বলবো? ন বলবো, নয়তো অভাব বলবো।
তাহলে সিসাধৈষা বিরহের অভাব তার মানে কি? ঈশাদৈষ বিরহ আছে। সিসাধৈষা বিরহের অভাব, হ্যাঁ ঈশাদৈষ বিরহ অভাব। হ্যাঁ, বিরহ মানেই অভাব, বিরহ মানেও কিন্তু অভাব। তাহলে সিসাধৈষার অভাবের অভাব তার মানে কি? এটা ইজ ইকুয়াল টু কি? ঈশাদৈষা। সিসাধৈষা, এইটা এই তো কথা, সিসাধৈষা। এইখানে অ্যাকচুয়ালি আপনি গোলাচ্ছেন এইখানে, আর অন্য কোথাও না। এইবার আমরা যখন বলবো এখানে এই যে এইটা, এখানে বিশেষণ নেই মানে কি? বিশেষণ নেই তার মানে সিসাধৈষা যখন থাকবে, সিসাধৈষা যখন থাকবে তখন তার মানে বিশেষণ নেই। ওখানে বিশেষণ নেই মানে কি থেকে যাবে? বিশিষ্ট ভাব হবে কি হবে না? হবে। বিশেষণ যদি না থাকে বিশিষ্ট ভাব হবে কি হবে না? হবে না, হবে না। হবে না। বিশেষণ যদি না থাকে বিশিষ্ট ভাব হবে না। হবে হবে তো। আমরা এগুলো আগের দিন লিখেছিলাম, আপনি ওই লেখাটা আর পড়ে আসবেন, কালকে ওই লেখাটাকে পড়ে আসবেন যে বিশিষ্টাভাব কত ভাবে হয়, ঠিক আছে? হ্যাঁ, তারপরে আমি আবার বলবো, আপনি ওটা ভুলে গেছেন। আমি কিন্তু করতে পারছি। ঠিক আছে স্যার, পরে আপনি ওইটা মানে ফান্ডামেন্টাল জিনিসটা পড়ে আসুন যে বিশিষ্টাভাব কত ভাবে হয়, ঠিক আছে। বিশিষ্টাভাব কি কি উপায়ে হয় এটা পড়ে আসুন। আমরা পরের দিন এটাকে আবার আলোচনা করবো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত রাখি, ঠিক আছে? স্যার আপনি কিন্তু- বলছি ওই হ্যাঁ সোমা হিন্দু ম্যাডাম, আপনি কিন্তু এটা পড়ে আসবেন, হ্যাঁ পড়ে আসবেন, এবং পরের দিন আপনি আবার বলবেন, হ্যাঁ আমি স্যার, বলবো আবার, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ প্রিয়াঙ্কা বলো। স্যার বলছি ওই দোষ যেটা 5টা লিখেছেন না, ওটা কি ওই হেতুর দোষ ওই ক্ষেত্রে তো? হ্যাঁ হ্যাঁ, হেতুর দোষ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, রাখি।